হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং ভালো মতোই কৃষিগুচ্ছের প্রস্তুতিটা নিচ্ছ। তো গত ভিডিওতে আমাদের চ্যানেল থেকে রসায়নের সাজেশন দেওয়া হয়েছে, দুইটা পার্টেরই সাজেশন দেওয়া হয়েছে এবং তোমরা ওই ভিডিওতে এত বেশি আগ্রহ দেখিয়েছো, মানে এত বেশি রেসপন্স তোমাদের, এবং তোমরা বারবার অনুরোধ করেছো যে এভাবে যেন আমরা অন্যান্য সাবজেক্টের ভিডিও আনি। তো তারই ধারাবাহিকতায় আজকে বায়োলজির সাজেশন একটা ভিডিও নিয়ে এসেছি। এবং একইভাবে যদি তোমাদের রেসপন্স এবং তোমাদের আহ, আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আরো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ভিডিও অবশ্যই অবশ্যই নিয়ে আসবো, কথা দিচ্ছি। কিন্তু তোমাদের রেসপন্স থাকতে হবে, ঠিক আছে? তোমরা যদি রেসপন্স করো, আই মিন, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তোমরা যদি কমেন্টে জানাও যে ভাইয়া আমরা এই সাবজেক্টে চাচ্ছি বা এই ভিডিওগুলো চাচ্ছি, অবশ্যই আমরা ওই ভিডিওগুলো আনবো। কিন্তু তোমাদের আগ্রহ থাকতে হবে। আচ্ছা, আজকে বায়োলজির ভিডিওতে আমি বলে দিব যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তোমরা জানো যে বায়োলজিতে অনেক বেশি পড়া, এবং বায়োলজি ছাড়া কৃষি পরীক্ষা চান্স পসিবল না। তুমি যদি মনে করো যে বায়োলজি আমি স্লাইটলি পড়ে যাব, পসিবল না। কারণ এটাতে তোমরা জানো যে 30 মার্ক থাকে, 15 মার্ক মোটামুটি থাকে জুওলজি থেকে, 15 মার্ক বোটানি থেকে। আচ্ছা, এটা আমি একটা অ্যাজ ইউজুয়াল হিসাব বললাম, কখনো কখনো দুই এক কম হইতে পারে, দেখা যাচ্ছে জুওলজি থেকে 16-17টা আসলো, বোটানি থেকে 13-14টা, আবার উল্টাটাও হইতে পারে, ঠিক আছে? তো তোমাকে জানতে হবে যে কোন চ্যাপ্টারে কি পড়তে হবে। সে তোমার একটা চ্যাপ্টার আছে কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠন একটা বড় চ্যাপ্টার, এবং চ্যাপ্টার প্রত্যেকটা ইনফরমেশন পড়া সম্ভব না। এবং মানে পড়লেও তুমি বাকি চ্যাপ্টার গুলো দেখা যাচ্ছে ভালো করে পড়ে মনে রাখতে পারছো না, বা এই চ্যাপ্টার পুরা পড়ে দেখবা যে পুরা একদম গোল পাকায়া যাবে, ঠিক আছে? সো তোমাকে জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং ওই চ্যাপ্টারের কোন কোন টপিক গুলা থেকে কোশ্চেন আসে, কোন কোন টপিক গুলা পড়তে হবে। সো ওইগুলাই আমি আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব যে তোমরা আসলে কোন কোন টপিক গুলা পড়বে। কারণ পুরা চ্যাপ্টার পড়ে কখনোই মনে রাখতে পারবে না। কারণ ভাইয়া তুমি ভাবো, 4টা সাবজেক্টের 8টা পার্ট, সাথে ইংলিশ, এইটা পড়ে তোমাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি দেওয়া লাগতেছে। সো এটা কিন্তু হিউজ ইনফরমেশন তোমার মাথার মধ্যে নিয়ে যাইতে হচ্ছে, ঠিক আছে? এখন যেগুলা কখনোই পরীক্ষাতে আসে নাই বা কখনো আসবেও না, এই ধরনের গার্বেজ নিয়ে যদি তুমি পরীক্ষার হলে যাও, তাহলে কিন্তু তোমার যেগুলা পরীক্ষাতে আসবে ওইগুলা তুমি ভুল করে চলে আসবে। দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু জানতে হবে যে কোন কোন জিনিসগুলা পড়তে হবে, ওইগুলাই দেখাই দিতে আমি আজকের ভিডিওতে আসছি। তো আমরা ফার্স্ট একটু দেখে নিই যে কোন কোন চ্যাপ্টার থেকে বিভিন্ন বিগত বছরগুলোতে কিরকম কোশ্চেন আসছে, ঠিক আছে? তো প্রথমতই হচ্ছে কোষ ও কোষের গঠন। দেখো, কোষ ও কোষের গঠন থেকে কিন্তু গত বছর 3টা কোশ্চেন আসছে, তার আগের বার আসে নাই। 20-21 সালে আসছে 2টা কোশ্চেন, 19-20-এ আসছে 3টা কোশ্চেন। একইভাবে দেখো, কোষ বিভাজন থেকে প্রত্যেকটা বছর কোশ্চেন আসছে, হয় 3টা, নয় 2টা। ম্যাক্সিমাম মানে লাস্ট 4 বছরে দেখা যায় 3টা করে আসছে। শুধু 21-22 সেশন, অর্থাৎ যে বছর আমি এক্সাম দিয়েছি সেই বছর আসছিল 2টা কোশ্চেন, ঠিক আছে? দেখো, তাহলে এই চ্যাপ্টারটা পড়া কিন্তু একদমই মাস্ট, ঠিক আছে? কারণ কি, দেখো এই চ্যাপ্টারটা খুবই ছোট। এই পুরা যে বোটানি সাবজেক্টটা আছে, বোটানি চ্যাপ্টারের সবচেয়ে ছোট সাবজেক্ট কিন্তু কোষ বিভাজন, কিন্তু এখান থেকে অল্প পড়েও কিন্তু, এবং অল্প থেকেও আমি বলে দিব যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে। সিলেক্টিভ পড়েও কিন্তু তুমি দেখো 2টা বা 3টা কোশ্চেন কমন পাচ্ছ। আবার দেখো অনুজীব, অনুজীব থেকে লাস্ট ইয়ার গুলাতে কোশ্চেন না আসার কারণ হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে অনুজীব থেকে আসে নাই। তবে 19-20 সেশনে 3টা কোশ্চেন আসছিল, এবছর আশা করা যায় যে আসতে পারে। নগ্নবীজি আবৃতবীজি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো 19 সালে 19-20 সেশনে আসছে 4টা, তার পরের বছর আসছে একটা, তারপরের বছর 2টা। সো এ লাস্ট ইয়ার যেহেতু আসে নাই, এবছর আসার সম্ভাবনা বেশি। টিস্যুতন্ত্রের লাস্ট 3টা বছরে কোশ্চেন আসছে। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকেও দেখো 2টা লাস্ট ইয়ার, তার আগের বছর দেখো 4টা কোশ্চেন আসছে, 4টা। আবার তার আগের বছর 3টা, তার মানে কি এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে এইবারও কোশ্চেন আসবে। জীব প্রযুক্তি দেখো লাস্ট ইয়ার 4টা কোশ্চেন আসছে, তার আগের বছর একটা একটা করে কোশ্চেন আসছে। সো এটাও কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরপরে আমরা যদি একটু জুওলজিটা দেখি, জুওলজিতে দেখো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে লাস্ট ইয়ার 2টা, তার আগের বছর 3টা, তার আগের বার আসে না, এবং 19-20 সেশনে আসছে 2টা। এবং প্রাণীর পরিচিতি থেকে দেখো, প্রাণীর পরিচিতি কিন্তু খুবই বড় একটা চ্যাপ্টার। দেখো হাইড্রা থাকবে, তারপরে তোমার ঘাসফড়িং, রুই মাছ, 3টা পার্ট পরে তুমি দেখো 2টা বা একটা কোশ্চেন কমন পাচ্ছ, ঠিক আছে? এবং সেই তুলনায় তোমাকে একটু আগে যেটা বললাম, এই যে কোষ বিভাজন ছোট্ট একটা চ্যাপ্টার, হয়তো 15 বা 20 পেজের একটা চ্যাপ্টার, সেখান থেকে তুমি 2টা বা 3টা, 2টা বা ম্যাক্সিমাম 3টা কোশ্চেন কমন পাচ্ছ, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কোষ বিভাজনটা এত ইম্পর্টেন্স দিয়ে বলতেছি। আমি জানি আরো ইম্পর্টেন্স চ্যাপ্টার আছে। বিভিন্ন সময় দেখো তোমার অণুজীব থেকে কোশ্চেন আসে নাই, দেখা যাচ্ছে তুমি ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া সব পড়ে আসছে, কোশ্চেন আসে না।
সেই তুলনায় কোর বিভাজন কত ইম্পর্টেন্স বেশি, এটা আমি তোমাকে জাস্ট বোঝাইলাম। আচ্ছা, এরপরে আসছে পরিপাক শোষণ। প্রত্যেকটা বছর কোশ্চেন আসে, লাস্ট ইয়ার হয়তো একটা কোশ্চেন আসছে, এই বছর হয়তো আর একটু বেশি আসতে পারে, 2টা বা 3টা আসতে পারে। রক্ত সংবহন থেকে প্রত্যেকবার কোশ্চেন আসছে, দেখো 20-21 সেশনে, অর্থাৎ যে এবার আমি এক্সাম দিয়েছি তখন আসছিল 5টা কোশ্চেন। ঠিক আছে, শ্বসন শ্বাসক্রিয়া, আহ দেখো 1 বছর পর 1 বছর কোশ্চেন আসছে, 1টা বা 2টা কোশ্চেন আসছে। চলন অঙ্গ চালনা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সবাই বলে থাকে, কিন্তু আলটিমেটলি দেখো কোশ্চেন কিন্তু লাস্ট 4 বছর আমরা অ্যানালিসিস করলে 3 বছরে একটা করে আসছে, 21-20 সেশনে কোনো কোশ্চেনই আসে নাই। ঠিক আছে, জিন তত্ত্বর বিবর্তন দেখো, জিন তত্ত্ব বিবর্তনে অনেকেই গুরুত্ব দিতে চায় না, কিন্তু দেখো লাস্ট 4 বছর আমরা যদি বিবেচনা করি, দেখো 19-20 আসছে একটা কোশ্চেন, তারপরে 2টা, তারপর 3টা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট ইয়ারে 7টা কোশ্চেন আসছে, মানে আনবিলিভেবল। 7টা কোশ্চেন আসছে একটা চ্যাপ্টার থেকে। মানে আমরা যদি ধরি যে জুওলজি থেকে 15টা কোশ্চেন আসছে, 15টার মধ্যে 7টা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে আসছে। আমি বলছি না এই বছর 7টা কোশ্চেন আসবে, তবে 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট আসবে, এটা ধরে রাখতে পারো। ঠিক আছে, 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট আসবে। সো তোমরা এই যে টেবিলটা, জুওলজি এবং বোটানি 2টা টেবিল দেখে বুঝতে পারতেছো যে কি কি কোশ্চেন, মানে কোন কোন চ্যাপ্টারটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট এবং কম পড়ে বেশি কমন পাওয়া যায়, এরকম একটা চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন, আমি তোমাদের অলরেডি বলছি। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ চলে আসি, যে বিভিন্ন চ্যাপ্টার থেকে আসলে আমরা কি কি পড়বো। ঠিক আছে, এখন ধরো কোষ ও কোষের গঠন, কোষ ও কোষের গঠন থেকে তোমরা প্রথমেই পড়বা হচ্ছে সাধারণ যে তথ্যগুলো আছে। সাধারণ তথ্যগুলা কোনগুলা ভাইয়া? সাধারণ তথ্যগুলা হচ্ছে কোষের আবিষ্কারক কে, এই টাইপের যে তথ্যগুলো আছে এগুলা সাধারণ তথ্য, এগুলা বিভিন্ন সময় হয়তো বা আসতেও দেখা যায়। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অঙ্গাণু। তুমি যদি বলো যে ভাইয়া আমি কোন 3টা অঙ্গাণু পড়বো এই চ্যাপ্টার থেকে, আমি চোখ বন্ধ করে বলবো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। এ বাদে কি পড়বো ভাইয়া? বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম, যেমন ধরো গলগি বডি, গলগি বডিকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এই টাইপের আর কি। তারপর কোষের শক্তি ঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। তারপর কোষের রান্নাঘর বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। এই জিনিসগুলো পড়তে হবে। রাইবোজোম থেকে কি পড়তে হবে? রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়। তারপরে রাইবোজোম থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এটার কোনো আবরণী নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্গাণুর কিন্তু আবরণী আছে, তার মধ্যে রাইবোজোমটা একটু ব্যতিক্রম, যেটার কিন্তু আবরণী নাই। এরপরে কি পড়তে হবে ভাই? নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে লাস্ট ইয়ার তোমরা যদি একটু কোশ্চেনটা দেখো, দেখবা যে কোডন থেকে কোশ্চেন আসছে, যে কোনটা স্টার্ট কোডন, কোনটা হচ্ছে স্টপ কোডন, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। স্টার্ট কোডন এবং স্টপ কোডন এই দুইটা পড়লেই হবে, তোমার তো 64টা কোডন পড়তে হবে না, তাই না? এই হচ্ছে কথা। ডিএনএ আরএনএ থেকে বিভিন্ন কম্পোজিশন গুলো পড়তে হবে, যে কত পার্সেন্ট তোমার থাকে। তারপরে ধরো শুক্রাণুর 90 ভাগ তোমার নিউক্লিয়াস, এগুলা মোটামুটি পড়তে হবে। নিউক্লিয়াসের বিভিন্ন নিউক্লিয়াসের বিভিন্ন তোমার ধরো নিউক্লিওলাস, তারপরে হচ্ছে তোমার কি বলে নিউক্লিওপ্লাজম, এই জিনিসগুলা পড়তে হবে। ঠিক আছে, এগুলা পড়লেই মোটামুটি এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, হুম। তারপরে সাধারণ তথ্য থেকে আরেকটা জিনিস যেটা পড়তে হবে, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের আবিষ্কারক, ধরো ডিএনএর আবিষ্কারককে। তারপরে দিয়ে দেবে যে একটা উক্তি দিয়ে দিবে, যে এই উক্তিটির বক্তাকে। ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে। তো আশা করি আমি বোঝাইতে পারছি যে কোষ ও কোষের গঠন থেকে কি কি পড়তে হবে আমাদের। ঠিক আছে, তারপরে যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে আসলো কোষ বিভাজন, যেটা আমি বলছি যে সবচেয়ে বেশি পড়া দরকার আমার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ছোট্ট ইফোর্ট দিয়ে, মানে লিটল ইফোর্ট দিয়ে তুমি বেস্ট আউটপুট পাচ্ছ। ঠিক আছে, তুমি হয়তো এই চ্যাপ্টারের পেছনে 1 ঘন্টা ব্যয় করতেছো, 1 ঘন্টা ব্যয় করার মাধ্যমে তুমি কিন্তু 2 থেকে 3 মার্ক কমন পাচ্ছ, 2 এবং ম্যাক্সিমাম 3 মার্ক কমন পাচ্ছ। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারটা পড়া খুবই বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কি পড়বো ভাইয়া? সব পড়া লাগবে না ভাইয়া, সব পড়া লাগবে না। এখান থেকে পড়বা হচ্ছে মায়োসিসের বিভিন্ন ধাপ সমূহ। যদি বলো যে ভাইয়া ধাপের মধ্যে কোনটা পড়বো, উপধাপের মধ্যে তুমি প্যাকাইটিনটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, এটা ম্যাক্সিমাম অ্যাডমিশনে চলে আসে প্যাকাইটিনটা। বাকিগুলো যে পড়বা না এমন না, তবে সবচেয়ে যদি একটা ধাপ বলতে বলো তাহলে ওটা প্যাকাইটিন, উপধাপ আর কি, বা উপদশা। আমি লিখে দিচ্ছি যে উপদশা। সো সেটা হবে কি ভাইয়া? প্যাকাইটিন। কি হবে ভাইয়া? এটা হবে প্যাকাইটিন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট উপধাপ। ঠিক আছে, আর কি পড়বা ভাইয়া? মায়োসিসের পড়বা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, এইটুক পড়লেই
মোটামুটি যথেষ্ট। আর তোমরা তো অলরেডি জানোই যে মাইটোসিসে ক্রোমোজোম নিউক্লিয়াসের একবার করে বিভাজন ঘটে। তোমরা একটু কমেন্টে জানাবা আমাকে যে মায়োসিসে ক্রোমোজোমের কয়বার এবং নিউক্লিয়াসের কয়বার বিভাজন ঘটে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দিতে পারে, ওটা একটু তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি আর এটা বললাম না, ঠিক আছে? আর মাইটোসিসের বৈশিষ্ট্যটা পড়বা। কেন পড়বা? এটা পড়লেই বুঝতে পারবা যে মায়োসিস আর মাইটোসিসের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেটা তুমি মানে উল্টা পাল্টা করে ফেলো। যেমন যদি বলে যে জননাঙ্গ সৃষ্টি কার বৈশিষ্ট্য, তোমরা ভাবো যে জননাঙ্গ মানেই মায়োসিস, কিন্তু না ভাইয়া। জনন কোষ, জনন মাতৃকোষ সৃষ্টি হয় মায়োসিস থেকে, কিন্তু মাইটোসিস থেকে কিন্তু জননাঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে? জননাঙ্গ আর জনন মাতৃকোষ কিন্তু তোমরা হচ্ছে কি বলবে মিক্সড করে ফেলো। দ্যাটস ওয়াই আমি বলছি আলাদা করে মায়োসিস এবং মাইটোসিসের বৈশিষ্ট্যটা পড়তে হবে অবশ্যই। এরপরে চলে আসে অণুজীব। অণুজীব থেকে আসে তিনটা পার্ট আছে আমার মোটা দাগে: ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ঠিক আছে? এখন ভাই এগুলা থেকে কি সব পড়তে হবে? না ভাই, সব পড়তে হবে না। তুমি কি পড়বা? ধরো ভাইরাসের প্রোটিন আবরণ থাকে, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো। তারপরে কোনগুলা হচ্ছে ডিএনএ ভাইরাস, ডিএনএ কোনগুলা, আরএনএ ভাইরাস কোনগুলা, ঠিক আছে? এইগুলা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। এরপর ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, পেপটিড ও গ্লাইকন। ব্যাকটেরিয়া থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাকটেরিয়ার তোমার কোষ প্রাচীর যে গঠনটা, ওইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর ম্যালেরিয়ার হচ্ছে ম্যালেরিয়ার বিভিন্ন ধরনের ম্যালেরিয়ার টাইপ আছে, বা ওই ধরনের জ্বরে কত ঘন্টা থেকে কত ঘন্টার মধ্যে থেকে জ্বর আসে, এই জিনিসগুলো। বা ওই ম্যালেরিয়া জীবাণু চারটা আছে: প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, তারপরে আদার্স যেগুলো আছে ওগুলা পড়বা, এবং ওইগুলার সাইন্টিফিক নেম সহ পড়বা ওই চারটা, ঠিক আছে? আচ্ছা। আর তোমার ব্যাকটেরিয়া থেকে তো বললামই যে কোষ প্রাচীরটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কোষ প্রাচীরটা পড়বা। এই মোটামুটি এখান থেকে পড়লেই হবে। এবং অণুজীব থেকে আমি খুব বেশি জোর দিতে এই জন্য পারতেছি না, বিকজ লাস্ট ইয়ার গুলাতে আমরা দেখছি যে অনেক বেশি কোশ্চেন আসছে, ওটা বলা যাচ্ছে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমরা মেডিকেলের যে দাগানো আছে ওইটাই পড়বা। আচ্ছা, এরপরে আসে নগ্নবীজী আবৃতবীজী। ভাই, নগ্নবীজী আবৃতবীজির থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে অমর বিন্যাস। আর এটা হচ্ছে তোমার বিভিন্ন মেডিকেলে, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে খুবই বেশি পরিমাণে আসছে। এখন অমর বিন্যাস কিভাবে মনে রাখবো ভাই? আমাদের চ্যানেলে অমর বিন্যাস কিভাবে মনে রাখতে হবে এই রিলেটেড একটা ভিডিও আছে, তোমরা একটু সার্চ করে নিবে। আমাদের চ্যানেলে খুব বেশি ভিডিও আছে এমন না, খুবই 40টা মতো ভিডিও আছে, তোমরা একটু সার্চ করে নিবা, ঠিক আছে? একটু সার্চ করে নিলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে অমার বিন্যাসটা মনে রাখবো। একই সাথে তোমার পুষ্প বিন্যাস, পত্র বিন্যাস, এইগুলা মনে রাখবা। আচ্ছা, তারপরে মনের দুইটা গোত্র আছে, পোয়েসি, মালভেসি। এই দুইটা তো এই দুইটার কি কি বৈশিষ্ট্য আছে পড়বা। একবীজপত্রী, দ্বিবীজপত্রীর কি কি বৈশিষ্ট্য আছে এইটা একটু পড়বা ভাই, তাইলেই যথেষ্ট। এখন তুমি এই চ্যাপ্টার থেকে সব কিন্তু পড়তে যাবে না, ঠিক আছে? আর একটা জিনিস পত্র বিন্যাসটা পড়বা, পুষ্প বিন্যাস, অমর বিন্যাস, গোত্র, একবীজপত্রী, দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য। এই বাদে আর যত ভুগি যোগী জিনিস আছে কিচ্ছু পড়ার দরকার নাই ভাইয়া। যেগুলো বলছি এই টপিক গুলা থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তুমি যদি বিগত বছরগুলো অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা যে এর বাইরে একটা কোশ্চেনও আসে নাই। আশা করি বোঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস পড়তে পারো, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যে তা না। ওই যেটা হচ্ছে তোমার গর্ভপাত এবং গর্ভকোটি, এই পুষ্প যে তিনটা ক্লাসিফিকেশন আছে এই তিনটা একটু পড়বা, ঠিক আছে? ওটা যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তা না, তবে পড়ে রাখা সেফ। আচ্ছা, এরপরে হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে মেইনলি পড়বা হচ্ছে টিস্যুর প্রকারভেদ। তুমি দেখে থাকবা যে টিস্যুর যে মানে যে ভিত্তিতে তুমি টিস্যুর ক্লাসিফিকেশন করো, টিস্যু ভাজক টিস্যু 3 প্রকার, ঠিক আছে? তো টিস্যুর প্রকারগুলা পড়বা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে ভাস্কুলার বান্ডল, কোনটা কেন্দ্রিক, কোনটা সমপার্শ্বীয়, কোনটা সমদ্বিপার্শ্বীয়, এবং এগুলার যে এক্সাম্পল গুলা আছে এগুলা পড়বা। আর টিস্যুতন্ত্র পড়বা, ঠিক আছে? টিস্যুতন্ত্রের পার্ট ধরো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের পার্টটা কি কি, তারপরে ভাস্কুলার বান্ডল গুলো তো এক ধরনের টিস্যুতন্ত্র, তাই না? ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা, ঠিক আছে? সো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাস্কুলার বান্ডলের টাইপ এবং টিস্যুর প্রকারভেদ, ঠিক আছে? আবার কিছু কিছু টার্মিনোলজি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেমন হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, তারপরে প্যাসেজ সেল, ঠিক আছে? এই জিনিসগুলা কই থাকে এগুলো একটু পড়বা, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা ব্যাপার। আমি কিন্তু এখানে ক্লাস নিচ্ছি না পুরাটা। আমি কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি যে কি, কি পড়তে হবে। তোমাকে কিন্তু নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। ঠিক আছে? আমি বলে দিব যে এই জিনিসগুলা পড়তে হবে এবং তোমাকে কিন্তু ওইটাই পড়তে হবে। এমন না যে আমি এই জিনিসগুলা বুঝায় দিব। যেমন ক্যাসপারেন্স টিপ কি? এগুলা কিন্তু আমি বুঝাই দিব না। ঠিক আছে? আমি বলবো যে ক্যাসপারেন্স টিপ কই থাকে? এটা পড়তে হবে। ঠিক আছে? তুমি একটু কষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা। এরপর আসে উদ্ভিদ সারিতত্ত্ব। উদ্ভিদ তত্ত্ব এগ্রিকালচার সেক্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কিন্তু এটা থেকে তোমার আহ, তোমার আগের বার যেমন আমরা দেখলাম জিন তত্ত্ব বিবর্তন থেকে 7টা কোশ্চেন আসছে, ওইরকম কিন্তু এতটা কোশ্চেন আসে না। এখান থেকে কি পড়বা? মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট পড়বা, সালোক সংশ্লেষণের পার্টটা, C4 আর C3 উদ্ভিদের পার্থক্যটা পড়বা, বা কি কি বৈশিষ্ট্য আছে পড়বা, চক্রটা পড়বা। এখান থেকে ক্রেব চক্র থেকে কি পড়বা ভাইয়া? কয়টা এটিপি উৎপন্ন হচ্ছে, কয়টা খরচ হচ্ছে, এই জিনিসগুলো পড়বা আর কি। আচ্ছা, এরপর আসে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে যদি আমরা দেখি যে লাস্ট ইয়ারও কিন্তু কোশ্চেন আসছে, 3টা নাকি 2টা আসছে, যাই হোক আমি শুরুর দিকে দেখাইছি। এখান থেকে পড়বো ভাইয়া টিস্যু কালচার বিভিন্ন ধাপ আছে, এই জিনিসগুলা পড়বা। তারপরে জিন পড়বা, তারপরে হচ্ছে পড়বা প্লাজমিড, বৃত্তাকার ডিএনএ, যেটা এটারে বলা হচ্ছে প্লাজমিডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এই জিনিসগুলা পড়লেই হবে। আর দুই একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে তোমার ইনসুলিন। ইনসুলিন পার্টটা পড়তে পারো, এটা ইম্পর্ট্যান্ট, আসলেও আসতে পারে। ঠিক আছে? আমি একটু লিখে দেই, ইনসুলিন। এগুলো যে আসছেই বা আসবেই তা না, তবে আসতে পারে। আচ্ছা, এরপরে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে কি পড়বা? অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে প্রতিসাম্যতা, তারপরে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য। এখন বলবা যে ভাইয়া সব পর্বের বৈশিষ্ট্য করা কি পসিবল? সব পর্বের বৈশিষ্ট্য কিভাবে পড়তে হবে ভাইয়া? খুবই ইজি। দেখো, প্রতিসাম্যতার ভিত্তিতে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে দেখবা যে কোন কোন জিনিসগুলা প্রতিসাম্য এবং কোনগুলো অপ্রতিসাম্য, কোনগুলো দ্বিপ্রতিসাম্য, ওগুলা একটা একটা প্যারামিটার ধরে নেবো। ধরো প্রতিসাম্যতার ভিত্তিতে ক্লাসিফিকেশন করলে, তারপরে দ্বিস্তরী নাকি ত্রিস্তরী, এটার ভিতরে একটা ভাগ করলে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো সিলোমের ভিত্তিতে তুমি ভাগ করতেছো। তুমি তো জানো যে 1 থেকে 9 পর্যন্ত তোমার কি বলে, পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত, তাই না? এর মধ্যে 1, 2, 3, এই তিনটা হচ্ছে সিলম নাই বা অ্যাসিলোমেট, এবং 4 যেটা হচ্ছে তোমার নেমাটোডা, যেটা হচ্ছে সিউডোসিলোমেট বা মিথ্যা সিলোমেট, এবং 5 থেকে 9 যেই পর্বগুলো আছে ওইগুলা হচ্ছে ইউসিলোমেট বা সিলোম আছে। তাহলে এখন কি তোমার এই যে এই জিনিসটা বুঝাই দিলাম আমি, এইভাবে যদি তুমি সবগুলা পড়ো, তাহলে কি তোমার আলাদা করে তোমার 9টা পর্বের বৈশিষ্ট্য পড়তে গিয়ে তোমার কার সিলোম আছে কার সিলোম নেই এটা পড়া লাগবে? অবশ্যই লাগবে না। এই ভিডিও থেকে তুমি বুঝতেছো যে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিসের সিলোম নাই, নেমাটোডার সিডোসিলম আছে, আর হচ্ছে তোমার 5 থেকে 9, দ্যাট মিনস 5 থেকে 9, হ্যাঁ, 5 থেকে 9 পর্যন্ত পর্ব পর্যন্ত মানে কর্ডাটা পর্যন্ত তোমার সিলম আছে। ঠিক আছে? আর হচ্ছে শ্রেণীবিন্যাস পদ্ধতি, যে কিভাবে শ্রেণীবিন্যাসটা হয়েছে, তারপরে দ্বিপদ নামকরণ, এই জিনিসগুলো মেইনলি পড়তে হবে। ট্যাক্সন কি, তারপর হচ্ছে সর্বোচ্চ একক কোনটা শ্রেণীবিন্যাসের, সর্বজনীন একক কোনটা, এগুলা আর কি, বা শ্রেণীবিন্যাসের নিয়ম কি কি আছে, এইগুলা জিনিসগুলা পড়বা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলো আমাদের প্রাণীর পরিচিত। এখানে 3টা প্রাণী আছে আমাদের, হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং। হাইড্রা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রার চলন, এরপরে হাইড্রার বিভিন্ন অঙ্গাণু পড়বা এবং কোষ সমূহ, যার মধ্যে আছে নিউরোসাইট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে সিলেন্টেরন, এখানে সরি আমাদের স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। সিলেন্টেরন, এটা সিলেন্টেরন কিন্তু হাইড্রার পরিপাক বহন গহ্বর। তোমরা যখন নিডারিয়ার বৈশিষ্ট্য পড়বা, তখন দেখবা যে সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো পড়লেই যথেষ্ট। আচ্ছা, ঘাস ফড়িং এর ক্ষেত্রে বিভিন্ন দেহ অঞ্চল, যেমন বক্ষ, উদর, মস্তক, এই 3টা অঞ্চলে বিভক্ত। তারপর পৌষ্টিক নালী, রক্ত সংবহন এবং ওমাটিডিয়াম কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওমাটিডিয়ামের সাথে দর্শন কৌশলের যে 2টা টাইপ আছে, এই 2টা একটু ভায়া কষ্ট করে পড়বা। দর্শন কৌশল, ঠিক আছে? দর্শন কৌশলটা যে 2টা টাইপ আছে ওইগুলা পড়বা, আর কিছু পড়া লাগবে না। রুই মাছের ক্ষেত্রে পুচ্ছ পাখনা, তারপরে তোমার বক্ষ পাখনা, কোন পাখনা কি পরিমাণে আছে, সংখ্যাটা পড়বা। রুই মাছের হৃৎপিণ্ড পড়বা। আচ্ছা, এরপরে ফুলকা, পটকা, এই জিনিসগুলা রুই মাছ থেকে পড়লেই যথেষ্ট। ঠিক আছে?
আচ্ছা, এরপরে আসে পরিপাক শোষণ। পরিপাক শোষণ থেকে এনজাইম সমূহের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোন এনজাইমের কাজ কি। কোনটা প্রোটিন পরিপাক করে, কোনটা হচ্ছে তোমার লিপিড পরিপাকে সাহায্য করে, এবং কোনটা শর্করা পরিপাকে সাহায্য করে। একই সাথে কোথায় কোন ধরনের পরিপাক হয়, মুখগহ্বরে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়, তারপরে পাকস্থলীতে কোন ধরনের খাদ্য গহ্বরের পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কোনটা। আর এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক হচ্ছে এই যে যকৃৎ, আর অ্যাজ ওয়েল অ্যাজ অগ্ন্যাশয়, ভালোই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর বিএমআই এর ক্লাসিফিকেশনটা পড়ে যাবা, যে বিএমআই কত থেকে কত থাকলে তুমি কোন স্টেজে আছো, তুমি কি স্বাভাবিক স্তরে আছো নাকি তুমি স্থূলতার স্তরে আছো। এই যে স্তরগুলো আছে এইগুলো একটু পড়বা, ঠিক আছে, তাইলেই যথেষ্ট। এই চ্যাপ্টার থেকে অনেক ইনফরমেশন আছে আমি জানি, কিন্তু এই জিনিসগুলো পড়লেই যথেষ্ট। আচ্ছা, এরপরে আসে রক্ত সংবহন। রক্ত সংবহন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট গুলা, সেগুলো আমি লিখে রাখছি। সেগুলো রক্ত কণিকার সমূহ, ধরো শ্বেত রক্ত কণিকার ব্রড একটা ক্লাসিফিকেশন আছে, ওগুলা পড়বা। তারপরে রক্ত জমাট বাঁধা, বা যেটা বলে চঞ্চল, ঠিক আছে। রক্ত চঞ্চলনে কি পরিমাণ টাইম লাগে, কি কি ফ্যাক্টর কাজ করে, এগুলা পড়বা। আর পড়বা হচ্ছে হৃৎপিণ্ডটা। হৃৎপিণ্ডর আহ 4টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠের নাম পড়বা। কোনটা হচ্ছে অলিন্দ, কোনটা হচ্ছে তোমার নিলয় বা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল যেটাই বলে এটা পড়বা। তারপরে তোমার একবার ব্লাড সার্কুলেশনে কতটা টাইম লাগতেছে। তারপরে তোমার কি ভেন্ট্রিকলের সংকোচন বা তোমার অ্যাট্রিয়ামের প্রসারণ, এগুলাতে কি পরিমাণ টাইম লাগে, লাভ ডাব শব্দ হয়, এই জিনিসগুলা পড়বা। আর হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ আছে এবং তার কি কি চিকিৎসা আছে, এই জিনিসগুলা পড়বা, তাইলেই যথেষ্ট, আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে শ্বসন ও শ্বাসক্রিয়া, ঠিক আছে। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে শ্বসন অঞ্চল সমূহ পড়বো, কোনটা বায়ু পরিবহন অঞ্চল, কোনটা শ্বসন অঞ্চল, এই জিনিসগুলো পড়বো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ষড়যন্ত্র, যেটা বলা হচ্ছে অ্যাডামস অ্যাপল, ঠিক আছে। আর যে জিনিসটা পড়বে সেটা ফুসফুস। ফুসফুসের কয়টা কি পার্ট আছে, 2টা পার্ট আছে, মেইনলি 2টা পার্ট, বাম ফুসফুস ডান ফুসফুস, কয়টা লোব আছে, এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যালভিওলাস, গ্যাসীয় পরিবহনটা পড়বা, শ্বাসনালীর সমস্যা ও প্রতিকার, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ষড়যন্ত্র, ফুসফুস, আর হচ্ছে অ্যালভিওলাস। গ্যাসীয় পরিবহন ও শ্বাসনালীর সমস্যা ও প্রতিকার, এই 2টা পার্টও ইম্পর্টেন্ট, বাট প্রথম 2টা টপিক থেকে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে চলন ও অঙ্গচলন। হিউজ হিউজ একটা চ্যাপ্টার। তুমি যদি ইন্টারমিডিয়েটে না পারো, তুমি অ্যাডমিশনে এই চ্যাপ্টারটা ধরতেই পারবা না, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে কি পড়বা, যে বিভিন্ন হাড়ের সংখ্যা, যেমন মস্তিষ্কে কয়টা হাড় থাকে, মস্তিষ্কে কি কি হাড় থাকে, সংখ্যা ও নাম। সংখ্যা একই, সরি, সংখ্যা যেমন পড়বে একই সাথে নামও পড়তে হবে, সংখ্যা এবং নাম, ঠিক আছে। যেমন তোমার মেরুদণ্ডের টোটাল হাড়ের সংখ্যা কয়টা, তারপরে কর্ণের টোটাল অস্থির সংখ্যা কয়টা, সরি। আচ্ছা, এরপরে পড়বা হচ্ছে অস্থি আর হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে। এই 2টা পার্ট থেকে ভালোই কোশ্চেন আসছে। এবং বিভিন্ন ধরনের পেশি সমূহ, কোনটা রৈখিক পেশি, কোনটা হৃদ পেশি, কোনটা, যেমন হৃদ পেশিতে ইন্টারকালেটেড ডিস্ক থাকে, এই কোশ্চেনটা বারংবার বিভিন্ন সময় আসছে। সো এই পেশিগুলা পড়বা, ঠিক আছে। আরো অনেক টপিক আছে, আমি যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলো পড়লে তুমি ধরে রাখো যে 85 থেকে 90%, আমি এটা সেফের জন্য বলতেছি, হয়তো বা আরো বেশি কমন পাবা, ঠিক আছে। 85 থেকে 90% কমন পেয়ে যাবা তুমি। তো 90 থেকে যদি তুমি 80টা কোশ্চেন এই টপিক গুলা থেকেই কমন পেয়ে যাও ভাইয়া, আর ইংলিশে যদি তুমি 5টা ঠিক করতে পারো, 85 পাইলে তুমি ফার্স্ট হবা। তোমরা আসো চান্স পাওয়ার ইসে, 85 পাইলে তুমি ফার্স্ট হবা। আচ্ছা, এরপর জিনতত্ত্ব বিবর্তন, ভাইয়া এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বলছি না এইবারও এই চ্যাপ্টার থেকে 6-7টা কোশ্চেন কমন আসবে, কিন্তু এই চ্যাপ্টারটা বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট আসবে, ঠিক আছে। কারণ লাস্ট বার ভাইয়া আনবিলিভেবল 7টা কোশ্চেন আসছে, এটা কি ভাবা যায়। কেমিস্ট্রিতে জৈব রসায়ন যতটা ইম্পর্ট্যান্ট, মানে এইবার এমন ভাবে কোশ্চেন করছে যেন এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির জৈব রসায়নের মতো, এত বেশি কোশ্চেন করছে, ঠিক আছে। তো যাই হোক, মেন্ডেলের সূত্রের বিভিন্ন থিওরির যে অনুপাতগুলো আছে, যেমন ধরো তোমার সমপ্রকটতা, এই জিনিসগুলা যে অনুপাত সমূহ আছে, যে তোমার 9:3:3:1, বা হচ্ছে তোমার আহ, তোমার কি 3:1, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলা পড়বা। তারপরে জিনোটাইপ কি ফিনোটাইপ কি পড়বা। সংখ্যাতাত্ত্বিক যতগুলা কোশ্চেন আসে, যেমন ধরো তোমার মেন্ডেল কত জোড়া
বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। তারপরে এই যে সংখ্যা রিলেটেড যে কোশ্চেন গুলা আছে এগুলা পড়বা। তারপরে টার্মিনোলজি, টার্মিনোলজি কোনগুলা ভাইয়া? লোকাস কি, তারপরে জিন কি, তারপরে হচ্ছে তোমার হোমোলোগাস ব্যাপারটা কি, তারপরে হচ্ছে হেটারোজাইগাস কি, এই টার্মিনোলজি গুলো তোমার বুঝতে হবে, ঠিক আছে? তারপরে ক্রোমোজোম ও জিন এই পার্টটা এই চ্যাপ্টারের সাথে হাইলি রিলেটেড, এই দুইটা পার্ট পড়বা। রক্তের গ্রুপ কি, রক্তের গ্রুপ থেকে কি পড়বা ভাইয়া? যে কোন গ্রুপ কাকে দিতে পারে, কোন গ্রুপ কার থেকে নিতে পারে, ঠিক আছে? লিঙ্গ নির্ধারণ নিতে, যেমন যে এক্স এক্সও, যে যে কোশ্চেনটা লাস্ট ইয়ারও আসে। তারপর সেক্স লিঙ্ক যত ধরনের ডিসঅর্ডার আছে ওইগুলা পড়বা। আর হচ্ছে বিজ্ঞানীর নাম সমূহ, বিজ্ঞানীর নাম সমূহ তুমি মেইনলি বিবর্তন পার্টটা থেকে পড়বা, যে কোন বিজ্ঞানে কোন মতবাদের প্রবর্তক। তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলাই, তারপরে তোমার ডারউইনের উক্তি কোনটি, এই টাইপের আর কি, এই বিজ্ঞানের যে নামগুলো আছে এইগুলাই পড়বা। তো যেগুলা লিখে দিলাম এগুলা হচ্ছে তোমার, যদি পড়ো তাহলে মোটা দাগে তোমার 85 থেকে 90% কোশ্চেন মাস্ট মাস্ট কমন আসবে, আমি লিখে দিতে পারি, ঠিক আছে? এর বাইরে খুব কমই কোশ্চেন আসবে, ঠিক আছে? আর এর বাইরে যে কোশ্চেন গুলো আসবে এগুলা ভাইয়া তোমার না পড়লেও যথেষ্ট। তুমি যদি 90-এর মধ্যে 80 না, 75ও পাও, আর ইংলিশে যদি 5 পাও, 80 পাও, 80 যদি তুমি পাও এবং কোশ্চেন যদি এভারেজ টাইপ আসে, তাও তুমি টপ 50-তে থাকবা বা টপ 20-তে থাকবা, ঠিক আছে? সো তোমাদের আর চিন্তা করার কারণ নাই, বা এর বাইরে পড়তে চাইও না। মোটা দাগে কথা হচ্ছে এর বাইরে পড়লে তোমাদের মনেই থাকবে না। কিন্তু সব মাথার মধ্যে ঢোকাও, ডেফিনেটলি তুমি ভুলে যাবে এবং পরীক্ষার হলে যে গার্বেজ বা মিক্সড হয়ে যাবে পুরাটা, এবং তুমি আলটিমেটলি পারা জিনিসগুলা ভুল করে চলে আসবা, ঠিক আছে? সো এই ছিল আজকে টোটাল বায়োলজি সাজেশনটা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই ধরনের সাজেশন ভিডিও আরো সাবজেক্টের উপর চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা এই ধরনের ভিডিও আরো আনবো। তোমরা যদি আরো কোনো টপিকের উপর ভিডিও চাও, যে ভাই এই রিলেটেড যে কোনো সাজেশন ভিডিও বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিও, যে ভাইয়া হতাশ হয়ে যাচ্ছি, বা ভাইয়া পড়তে পারতেছি না, 2-3 ঘন্টার বেশি পড়তে পারতেছি না, এক্সাম কবে হবে এই টেনশনে পড়তে পারতেছি না। অলরেডি আমি একটা ভিডিও দিছি যে এক্সাম কবে হবে এটা না করে যাতে পড়তে বসো, তোমরা চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। সো যে কোনো ভিডিও তোমরা চাইলে ওইটা কমেন্টে জানাবো। অবশ্যই ভাইয়ারা তোমাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে ডেফিনেটলি ভিডিও বানাবো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা উপকৃত, তোমরা উপকার পেয়েছো বা পাবে এই ভিডিওটা যখনই দেখবে। এবং তোমাদের এগ্রিকালচার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি।